হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস 11-এর ফার্স্ট সেমেস্টারের ইংরেজিতে যে র্যাপিড রিডার নামে একটা বই আছে, সেই বইয়ের 3 নাম্বার চ্যাপ্টারটা। নাম অ্যাজ ইউ লাইক ইট, লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। এবার অ্যাজ ইউ লাইক ইট অ্যাকচুয়ালি একটা ড্রামা, বাট তোমাদের পাঠ্যে, তোমাদের টেক্সটে কিন্তু এটা একটা গল্পের আকারে দিয়েছে, তো এটাকে আমি গল্প হিসেবেই ধরলাম। প্রথমে এই গল্পটা শুরু করার আগে জেনে নিতে হবে লেখকের ব্যাপারে কিছু তথ্য। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন কবে? না 1564-এ। এবার এই 1564 সালটা কিন্তু এক্স্যাক্ট ডেট নয়, ওনার কিন্তু জন্ম ডেটটা আননোন। এটা একটা অ্যাপ্রক্সিমেট, অর্থাৎ এটা সম্ভবত এরকম টাইমেই ওনার জন্ম। এবং কোথায় জন্মেছিলেন? ইংল্যান্ডে জন্মেছিলেন। এবং ওনার অকুপেশন, পেশা কী ছিল? প্রথমে উনি অ্যাক্টর হতে চেয়েছিলেন, পরবর্তীকালে উনি বিখ্যাত প্লে রাইট হিসেবে অর্থাৎ নাট্যকার হিসেবে এবং পোয়েট অর্থাৎ কবি হিসেবে পরিচিত হন। এবং উনি বিশেষভাবে বেস্ট নোন অর্থাৎ বিশেষভাবে পরিচিত কিসের জন্য? না সাকসেসফুল থিয়েটার প্লেজের জন্য। থিয়েটারে যে নাটক করা হতো সেই নাটক লেখার জন্য। এবং উনি কোন সময়ের, কোন এরার উনি লেখক বা নাট্যকার? এলিজাবেথান এরা। এলিজাবেথ হচ্ছে ইংল্যান্ডের এক রানী, তার সময়কার উনি লেখক। অর্থাৎ লেট 16th সেঞ্চুরি থেকে শুরু করে আর্লি 17th সেঞ্চুরি পর্যন্ত। এবং ওনার মৃত্যু হয় কবে? না 1616-এ, 1616-তে ওনার মৃত্যু হয়। তো এবার যেটা আমি সবার প্রথমে বলবো যে অ্যাজ ইউ লাইক ইট, এটা কি? এটা কি ধরনের নাটক? এটা হচ্ছে একটা কমেডি। প্রথমে জানতে হবে যে কমেডি কি জিনিস। কমেডি হচ্ছে যে নাটকের একটা হ্যাপি এন্ডিং থাকবে। নাটকের মধ্যে ওয়েডিং থাকবে, বিয়ে ব্যাপারটা থাকবে, মিসটেকেন আইডেন্টিটিস থাকবে। এটা কিন্তু শেক্সপিয়ারিয়ান কমেডির কিছু ফিচার্স। মিসটেকেন আইডেন্টিটিস মানে হচ্ছে ছদ্মবেশে থাকে সবাই, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ফিমেল ক্যারেক্টাররা কিন্তু এখানে মোর ইম্পর্টেন্স পায়। এই যে গল্পটা অর্থাৎ নাটকটা একটা কমেডি। কীরকম টাইপের কমেডি? না প্যাস্টোরাল কমেডি। এবার মাথায় প্রশ্ন আসবে, প্যাস্টোরাল কমেডি কী জিনিস? প্যাস্টোরাল কমেডি হচ্ছে একটা এমন কমেডি যার মধ্যে একটা রুরাল অ্যাসপেক্ট অফ লাইফ থাকবে, মানে বেশ একটা গ্রাম্য জীবনের একটা ব্যাপার থাকবে, যে একটা মানুষ বেঁচে থাকছে একটা গ্রাম্য উপায়, মানে সাধারণ শেফার্ড রাখাল হয়ে। এই ব্যাপারগুলো দেখতে পারবো, যেখানে রাজকীয় ব্যাপার কম এবং গ্রাম্য রাখাল ব্যাপার বেশি। এবং এই নাটকটা প্রথমে স্টেজে পারফর্মড হয় না 1599-এ এবং পরবর্তীকালে 1623-এ এটা পাবলিশড করা হয়। কোন নাট্য সংকলনে এটা পাবলিশড করা হয়? এটা ফার্স্ট ফোলিও নামে একটা কালেকশন অফ প্লে আছে, মানে নাটকের সংকলন, সেখানে ছাপানো হয়। নেক্সট আমরা আসবো যে এই নাটকটা বা গল্পটার নাম অ্যাজ ইউ লাইক ইট কেন? অ্যাজ ইউ লাইক ইট কথার মানে কি? তোমার যা ইচ্ছা। এখানে ইউ মানে কি? ইউ মানে হচ্ছে তোমরা অডিয়েন্সরা যারা নাটকটা দেখবে, নাটকটা শুনছে, তাদের ইচ্ছা মতো তোমরা নাম দাও। এবার কেন এরকম নাম দিয়েছেন উনি? এর কারণ হচ্ছে যে এই নাটকটা যেই সময়ে লেখা হয়েছিল সেই সময় কিন্তু ইংলিশ ভাষাটা সেরকম সফিস্টিকেটেড বলে মনে করা হতো না। সেই যুগে ফ্রেঞ্চ, ল্যাটিন এই ভাষাগুলোই কিন্তু এডুকেটেড লোকজনদের ভাষা হিসেবে গণ্য করা হতো। আর ইংলিশটা বা ইংলিশে বানানো নাটক তখনকার দিনে কিন্তু অডিয়েন্স বলতে যারা দেখতো সেটা হচ্ছে লোয়ার মিডল ক্লাস দ্বারা, একটু নিম্ন স্তরের সমাজের লোকজন যারা, তারা খেটে খুঁটে আসতো এবং এসে তারা কি করতো, লাইফে খাটাখাটনির পরে একটু এন্টারটেইনমেন্টের দরকার হয়। বর্তমানে তোমরা অর্থাৎ আমরা যারা কি করি, একটু ইউটিউব দেখি, ইনস্টাগ্রাম ঘাঁটি, রিলস দেখি। তখনকার দিনে তো রিলস ছিল না, তখনকার দিনে ছিল এই ড্রামা। তারা সবাই থিয়েটারে যেত ড্রামা দেখতে। এবার ক্যারেক্টার সম্পর্কে কিছু বলি। ক্যারেক্টার এখানে আছে ডিউক সিনিয়র অথবা ওল্ড ডিউক, তার ভাই ডিউক ফ্রেডেরিক, এছাড়া আছে নায়িকা রোজালিন্ড এবং নায়ক অরল্যান্ডো। এবং এই নায়িকার বোন আছে সিলিয়া এবং তার যে লাভার
সে হচ্ছে অলিভার। এবং একটা বনের নাম এখানে উল্লেখ আছে, বনটার নাম হচ্ছে দ্য ফরেস্ট অফ আর্ডেন। এবার চলে আসি গল্পে, আসল গল্পে। এই গল্পটার সেটিং অর্থাৎ কোন এলাকার কথা এখানে বলা হয়েছে সেটা ফার্স্টে বলা যাক। ফ্রান্স, কাহিনীটা ঘটেছে ফ্রান্সে, ফ্রান্সের কোনো একটা প্রভিন্সে। সেই সময় ফ্রান্স নানা রকম প্রভিন্সে অর্থাৎ প্রদেশে, যেরকম ভারতবর্ষে অনেক রাজ্য রয়েছে সেরকম ফ্রান্সে অনেক প্রদেশ বা রাজ্য টাইপের ছিল। এবং সেই রাজ্যেরই কোনো এক রাজ্যের ডিউক অর্থাৎ রাজাই ধরে নেওয়া যেতে পারে, সে ডিউক যার নাম ওল্ড ডিউক, কোনো নাম পার্টিকুলার নেই, ওল্ড ডিউক ছিল এবং তার মেয়ে ছিল রোজালিন্ড। এই রোজালিন্ডই হচ্ছে আমাদের গল্পের হিরোইন। ওল্ড ডিউকের একটা ভাই ছিল, তার নাম ডিউক ফ্রেডেরিক। এই ফ্রেডেরিকেরও একটা মেয়ে ছিল, তার নাম সিলিয়া। তাহলে রোজালিন্ড আর সিলিয়ার সম্পর্ক কি? একে অপরের কাজিনস, মানে জেঠতুতো কাকাতুতো বোন। এই যে ডিউকের যে ভাই ছিল ডিউক ফ্রেডেরিক, এ ইউজারপার টাইপের লোক ছিল। ইউজারপার মানে কি? যে লোক ষড়যন্ত্র করে জোর করে ইল্লিগালি সিংহাসন বা দখলদারি ছিনিয়ে নেয়। তো এও সেম কাজ করলো, ভাই তার দাদাকে সিংহাসন থেকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দিলে এই ওল্ড ডিউক কোথায় গিয়ে আশ্রয় নিল? না, একটা বনে গিয়ে আশ্রয় নিল। আর বনটার নাম কি? দ্য ফরেস্ট অফ আর্ডেন। এবং ওখানে যখন উনি গেলেন, ওনার কিন্তু পিছু পিছু আরও অনেকে গেলেন, তারা হচ্ছে ওনার ট্রু ফলোয়ার্স। ফলোয়ার্স মানে অনুগামী, যারা ওনাকে ভালোবাসে, ওনাকে পছন্দ করে এবং ওনার বিশ্বস্ত, তারাও কিন্তু রাজ্য ছেড়ে চলে গেল। এবং কতটা কষ্ট হয় একটা নিজের রাজ্য, নট বাড়ি, সাধারণ বাড়ি পর্যন্ত না, একটা রাজ্য ছেড়ে চলে যেতে কতটা কষ্ট হয়। তারা কিন্তু গেল, সমস্ত সুখ ছেড়ে তারা ওই বনে চলে গেল। এবং বনে তারা কীরকম জীবন কাটাতো? না, ইংল্যান্ডের একজন বিখ্যাত ডাকু এবং তীরন্দাজ, ভালো তরোয়াল চালাতে পারে একটা লোক, তার নাম হচ্ছে রবিন হুড। সে রবিন হুড যেভাবে জীবন কাটাতো, এই ওল্ড ডিউকও সেভাবেই জীবন কাটাতে শুরু করে। কেন রবিন হুড কীরকমভাবে জীবন কাটাতো? না, উনি কী করতো, বড়লোকদের কাছ থেকে, ধনীদের কাছ থেকে লুট করতো, যাদের অনেক আছে তাদের কাছ থেকে একটু লুট করে, যাদের গরিব, যাদের কিছু নেই তাদের দান করত। অর্থাৎ বড়লোকদের কাছে খারাপ, বাট গরিবদের কাছে ভগবান, অনেকটা এরকম জীবন কাটাতো। এবং দিনের বেলা সারাদিন বনে থেকে, বনের মধ্যে হরিণ দেখে ভালোই দিব্যি দিন কাটাতো এবং হরিণরা যে লাফিয়ে লাফিয়ে বনের মধ্যে যাচ্ছে সেগুলো দেখতো, আনন্দ পেত। কিন্তু রাত হলে ওই হরিণকেই কিন্তু মেরে খেতে হতো। এটা কষ্ট লাগতো, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে, বনের মধ্যে বাঁচতে গেলে কিছু করার নেই, ওরকমভাবেই বাঁচতে হবে। তো এই তো গেল ওল্ড ডিউকের কথা। এই ওল্ড ডিউকের ভাই ফ্রেডেরিক কিন্তু রোজালিন্ডকেও তাড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু তার যে মেয়ে সিলিয়া রোজালিন্ডকে এত ভালোবাসে যে সিলিয়ার কথাতেই রোজালিন্ডকে আর তাড়ায়নি। কিন্তু রোজালিন্ড, তার তো কষ্ট না যে বাবা নেই, বাবা চলে গেছে, বাবা কোথায় আছে, কিভাবে আছে, তো সে না খুশি থাকতে পারে না। যতই সে রাজ্যে থাকুক না কেন তার মনে সুখ নেই। এবং রোজালিন্ডকে এমন দুঃখে থাকতে দেখে তার বোন সিলিয়া, ও কি করে, দিদিকে খুব হ্যাপি করানোর চেষ্টা করে। সে নানা রকম ভাঁড় জোকার, ভাঁড় বলতে যারা হাসায়, যেরকম গোপাল ভাঁড়, গোপাল ভাঁড় কী করে, রাজাকে হাসায়, সেরকম হাসানোর লোকজন নিয়ে আসে। তো একজনকে নিয়ে আসে, তার নাম হচ্ছে টাচস্টোন। সেও এসে হাসাতে পারে না রোজালিন্ডকে। তো যাই হোক, তো এরকমই একদিন রাজ্যে রেসলিং ম্যাচ শুরু হয়। রেসলিং ম্যাচ মানে কুস্তি। তো কুস্তিতে তখনকার দিনে কিন্তু মেয়েরাও যেতে পারতো। কারা, কোন মেয়েরা? না, বড় বড় ডাচেস, ডিউক পরিবারের মেয়েরা, প্রিন্সেসরা। এটা খুব উপভোগ্য একটা জিনিস ছিল তখনকার দিনে, এন্টারটেইনমেন্ট ছিল বড় লোকদের। তো সেই রেসলিং ম্যাচে দুজন প্রতিযোগী যুদ্ধ করবে, কুস্তি করবে। একজন হচ্ছে চার্লস। চার্লস হচ্ছে ভীষণ এক্সপার্ট রেসলার, ভীষণ তাগড়াই চেহারা, ভীষণ শক্তিশালী। আর তার অপোনেন্টে আরেকজন যে রয়েছে সে হচ্ছে অরল্যান্ডো। এই অরল্যান্ডো হচ্ছে হিরো, নায়ক। মেন ক্যারেক্টার রোজালিন্ডি, বাট রোজালিন্ডের যদি বলা হয় হিরোকে, অরল্যান্ডো।
অরল্যান্ডো কীরকম? অরল্যান্ডো হচ্ছে রোগা পটকা, ঠিক আছে, চার্লসের সামনে তো কিচ্ছু না। তো এটা যখন রোজালিন্ড আর সিলিয়া রেসলিং ম্যাচ দেখতে এসে যখন দেখে, ওরা দেখে যে এ তো আনইভেন যুদ্ধ হচ্ছে, মানে সমানে সমানে তো যুদ্ধ হচ্ছে না। তখন অরল্যান্ডোকে ডেকে বোঝায় যে দেখো, এসব যুদ্ধ করো না, তোমার তো প্রাণ যাবে। তখন অরল্যান্ডো বলছে যে আমার দুনিয়াতে আমাকে কেউ ভালোবাসে না, পছন্দ করে না, আমি মরে গেলেও পৃথিবীতে কারোর কোনো যায় আসে না। এটা শুনে, ওর এরকম কথাবার্তা শুনে রোজালিন্ডের খুব সহানুভূতি হয় এবং ওর প্রতি একটা সফট কর্নার তৈরি হয়। এবং রোজালিন্ড সিলিয়ার এত বারণ ঠারণ শুনে অরল্যান্ডো একটা আলাদাই ডেসপারেশন পায় যে এইবার আমাকে করতেই হবে, লড়তেই হবে, ঠিক আছে। তো ও কি করে, ও যায় যুদ্ধ করতে, রেসলিং করতে, এবং বেশ অবাক করেই চার্লস হেরে যায়, অরল্যান্ডো জিতে যায়। যেখানে চার্লস একটা শক্তিশালী লোক, ও হেরে যায়, আর জিতে যায় কি, অরল্যান্ডো। তখন অরল্যান্ডো আসে রোজালিন্ডের কাছে এবং রোজালিন্ডকে জানায় ওর পরিবারের কথা, এবং রোজালিন্ড জানতে পারে যে অরল্যান্ডো হচ্ছে ওর বাবা অর্থাৎ ওল্ড ডিউকের বন্ধুর ছেলে। তখন ও বেশ বেশি খুশি হয়, এবং যেহেতু অরল্যান্ডো যুদ্ধে জিতেছে, তো ওকে অ্যাজ এ গিফট অথবা টোকেন অফ লাভ, ভালোবাসার চিহ্ন হিসেবে ওকে নিজের গলা থেকে একটা সোনার চেন খুলে দেয়। এবং এইভাবে একে অপরের প্রতি একটা ভালো লাগার তৈরি হয়। কার কার মধ্যে? না, রোজালিন্ড আর অরল্যান্ডোর মধ্যে। এখন দুই বোনের মধ্যে আলোচনা কি চলছে? গসিপিং কি নিয়ে চলছে? না, অরল্যান্ডোকে নিয়ে। সিলিয়া রোজালিন্ডের এখন টপিক হচ্ছে অরল্যান্ডো। এদিকে এই যে অরল্যান্ডোর বাবা ওল্ড ডিউকের বন্ধুর নাম কি? স্যার রোল্যান্ড ডে বয়েজ। তাহলে অরল্যান্ডোর বাবার নাম কি? স্যার রোল্যান্ড ডে বয়েজ। যেখানে ডিউক ফ্রেডারিক যখন প্রথম দেখলো যে অরল্যান্ডো জিতে গেছে রেসলিংয়ে, ও খুব খুশি হয়েছিল। বাট যেই শুনলো দাদার বন্ধুর ছেলে, অমনি পছন্দ না, এবং রেগে মেগে কি করলো, রোজালিন্ডকে বললো বেরিয়ে যা তুই, তাড়িয়ে দিল। তখন রোজালিন্ড তো বেরিয়ে যাবে, সিলিয়া বারণ করলো বাবাকে, কিন্তু বাবা ওর কথা শুনলো না, উল্টে ওকেই বলছিল দেখ, তোর দিদি থাকলে কিন্তু তোর যে ব্যাপার, ভালো দিকগুলো কিন্তু আউটশাইন হয়ে যাবে, মানে চাপা পড়ে যাবে তোর দিদির জন্য, তুই দিদির সঙ্গে বেশি মিশিস না। কিন্তু সিলিয়া তো রোজালিন্ডকে ভালোবাসে না দিদি হিসেবে, তো ওসব কানে নিল না। ও কি করলো, সেদিন রাতে দিদির সাথে ও বেরিয়ে গেল, এবং যখন বেরোলো ওরা বেশ সোনা গয়না টাকা পয়সা নিয়েই বেরিয়েছিল। ওরা কোথায় যাচ্ছে? না, ওরা যাচ্ছে রোজালিন্ডের বাবাকে খুঁজতে, অর্থাৎ ওল্ড ডিউকের খোঁজে বেরোলো। ওরা তাহলে কোথায় যাবে, কোন বনে যাবে? ওরাও যাবে দ্য ফরেস্ট অফ আর্ডেনে। এবং দুটো মেয়ে যখন রাত্রেবেলা বেরোচ্ছে, সেটা তো আর সেফ নয় না, নিরাপদ নয়, তাই ওরা কি করলো, দুজন রাখাল ভাই বোন হিসেবে বেরোলো। রোজালিন্ড একটা ছেলের ছদ্মবেশ নিল, রাখাল ছেলের ছদ্মবেশ, নাম রাখলো নিজের গ্যানিমিড। তাহলে রোজালিন্ডের ছদ্মবেশী নাম কি? গ্যানিমিড। আর সিলিয়া একটা রাখাল ঘরের মেয়ে হিসেবে ছদ্মবেশ নিল, নাম রাখলো এলিয়েনা। অর্থাৎ রোজালিন্ড ছেলে হিসেবে রূপ ধারণ করলো, আর সিলিয়া মেয়েই থাকলো। ওরা বেরিয়ে পড়েছে বাবাকে খোঁজার অপারেশনে, মিশন বাবা, ঠিক আছে, ভালো কথা। বেরোতে ঘুরতে ঘুরতে মেয়ে তো না, মেয়ে মানুষ ক্লান্ত হয়ে গেছে বেশি দূর হাঁটাহাঁটি করে। এবার বনের মধ্যে ঘুরতে ঘুরতে কোথাও থাকার জায়গা ঠেকা পাচ্ছে না, কোথায় থাকবে, কোথায় রাত কাটাবে। তখন এক রাখাল লোকের সঙ্গে দেখা হলো, তার নাম করিন। সে করিন বলল, দেখো আমি যার বাড়িতে কাজ করি এই বনের মধ্যেই বাড়ি, ওনার নাম হচ্ছে সিলভিয়াস, উনি বাড়ি বিক্রি করবে, এবং ওই বাড়িতে আরও একজন লোক আছে, মহিলা আছে, তার নাম ফিভি। তাহলে বাড়িটার মধ্যে কারা কারা আছে? সিলভিয়াস আর ফিভি। তো সিলভিয়াস বাড়ি বিক্রি করবে, দেখুন যদি আপনারা কিনতে পারেন তাহলে ওই বাড়িটায় আপনারা থাকতে পারবেন। তো ওরা সেটাই করে, ওদের কাছে যথেষ্ট এনাফ টাকা পয়সা তো ছিলই, ওরা বাড়িটা কিনে নেয় এবং ওখানেই থাকতে শুরু করে। আর বনের মধ্যে কার খোঁজ চালাচ্ছে? না, ওল্ড ডিউক অর্থাৎ রোজালিন্ড তার বাবাকে খুঁজে বেড়াচ্ছে। এবার অন্যদিকে কি ঘটনা ঘটছে, অরল্যান্ডোর বাড়িতে একটা ঘটনা ঘটছে। প্রথম প্রশ্ন হচ্ছে, অরল্যান্ডো এত রোগাপটকা শুটকো টাইপের লোক হয়ে ও রেসলিং ম্যাচে কি করতে এসেছিল? মাথায় প্রশ্ন জাগে, ও তো আর নিশ্চয়ই সাধ করে একা একা মরতে আসেনি।
অ্যাকচুয়ালি ওদের যে বাবা অর্থাৎ ওল্ড ডিউকের যে বন্ধু স্যার রোলান্ড ডে বয়েজ, তার 2 ছেলে, ছোট ছেলে হচ্ছে অরল্যান্ডো আর আরেকজন হচ্ছে অলিভার। এই যে অলিভার এই হচ্ছে বড়। মারা যাবার আগে স্যার রোলান্ড ডে বয়েজ বলেছিল অলিভারকে, দেখ তোর ভাইকে দেখিস, অরল্যান্ডোকে দেখিস। কিন্তু বাবা মারা যাবার পরে ও আর ভাইকে দেখেনি, বরং উল্টে ভাইকে হিংসা করে, ভাইকে মারার সবসময় প্ল্যান করে। তাই ওই অলিভারই অরল্যান্ডোকে পাঠিয়েছিল রেসলিং ম্যাচে, আরও আশা করেছিল যে এইবার তো ব্যাটা ওখানেই মার খেয়ে মরে যাবে। কিন্তু দুর্ভাগ্য, ভাই মরেনি। আর এই খবর শুনে অলিভার তো রেগে মেগে ডান্ডা, ওরে বাবা এবার আজকেও করবে ঠান্ডা। কাকে? অরল্যান্ডোকে। কিভাবে মারবে? ওকে ওর চেম্বারে পুড়িয়েই মেরে দেবে, এই প্ল্যান করেছে। আজ রাতেই সব শেষ করব। আর এই খবরটা বাড়ির চাকর, ওদের বাড়ির চাকর অ্যাডাম গিয়ে সমস্ত খবরাখবর কাকে দিয়ে দিয়েছে? অরল্যান্ডো, আমাদের নায়ককে বলে দিয়েছে, জানো তোমার দাদা তোমাকে মারার জন্য ফোন দিয়ে আসছে। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে অ্যাডাম কেন সমস্ত জিনিস ফাঁস করে দিল অরল্যান্ডোর কাছে? এর কারণ প্রথমত অরল্যান্ডোকে ওর বাবার মতো দেখতে ছিল, পুরনো মালিকের মতো। অ্যাডাম বুড়ো লোক তো সেই জন্য একটু বেশিই মায়া ছিল অরল্যান্ডোর প্রতি। আর তাছাড়া অরল্যান্ডো তো বেশ ভালোই ছেলে, নম্র ভদ্র, সম্মান করে সবাইকে, তো সেই জন্য একটা কারণ। সমস্ত কিছু জানার পরে অরল্যান্ডোর তো রাগ হওয়ার কথা না, ও তো গিয়ে দাদাকে তাহলে পোড়াবে, বাট ও সেটা করলো না। ও দুঃখ পেল যে আমি দাদাকে ভালোবাসি আর দাদা কেমন করে। ও বাড়ির থেকে ভাবলো যে আমি বনে চলে যাব। কোন বনে যাবে? ইয়েস, সেম বনে, দ্য ফরেস্ট অফ আর্ডেন। তাহলে খেয়াল করে দেখো, ঘুরে ফিরে সবাই কিন্তু ওই বনেই যাচ্ছে। ওল্ড ডিউকও ফরেস্ট অফ আর্ডেনে থাকে, রোজালিন্ডো বাবাকে খুঁজতে ওই বনেই গেছে, এখন অরল্যান্ডো বাড়ি ছেড়ে ওখানেই পালাচ্ছে। যখন অ্যাডাম শুনলো, চাকরটা শুনলো যে অরল্যান্ডো বাড়ি থেকে বেরিয়ে যাবে, অ্যাডাম বলছে আমাকেও নিয়ে যাও বাবু, আমি এখানে থাকবো না। তখন বলে যে দেখো আমার কাছে টাকা পয়সা নেই, আমি তোমায় নিয়ে খাওয়াবো কি, পড়াবো কি? অ্যাডাম বলে আমার কাছে আছে, জমানো টাকা আছে, হ্যাঁ 500 ক্রাউন আছে, 500টা সোনার কয়েন আছে ওর কাছে। তো বলো ঠিক আছে তাহলে চলো। এবার হাঁটতে হাঁটতে, অ্যাডাম তো বয়স্ক মানুষ, ও আর হাঁটতে পারছে না, ওকে এবার কাঁধে নিয়ে আমাদের অরল্যান্ডো বনের মধ্যে হাঁটাহাঁটি করছে। এবার খিদেও পেয়েছে, অ্যাডামও পারছে না। অ্যাডাম বলছে আমি একটু বসে রেস্ট নিই, তুমি যাও খাবার দেখে এসো। তো অরল্যান্ডো খাবারের খোঁজে বেরোয় এবং দেখতে পায়, কোথায় চলে যায়? ওই ওল্ড ডিউকের আস্তানায় যায় এবং খাবার খাচ্ছে দেখতে পায়, এবং ও তরবারি বার করে অ্যাটাক করতে যায় খাবার লুট করবে বলে। এবার ওল্ড ডিউক ওরা ধরে ফেলেছে, বলছে কি ব্যাপার, কি চাও তুমি, কেন এরকম অসভ্যতামি করছো তুমি, হ্যাঁ কি চাও, খেতে চাও? ও বলে হ্যাঁ খাবারের জন্যই এসব করেছি। বলে ঠিক আছে খাবার খেতে দেওয়া হবে। তখন অরল্যান্ডো বলে আমার তো সঙ্গী আছে, ওকে ছাড়া আমি খাবো না। বলে ঠিক আছে তোমার সঙ্গীকে নিয়ে আসো। নিয়ে আসে অ্যাডামকে। তখন অরল্যান্ডো অ্যাডাম সবাই দুজন মিলেই ওই ওল্ড ডিউকদের আস্তানায় বসে খায়। খাওয়া দাওয়া শেষ হলে রাতে অরল্যান্ডো নিজের সমস্ত পরিচয় দেয়, আর তখন ওল্ড ডিউক তো ভীষণ অবাক আর ভীষণ খুশি, বলছে আরে তুমি তো আমার বিশ্বস্ত বন্ধুর ছেলে, তুমি এখানেই থাকবে আজ থেকে। তো এইভাবে বনে সবাই কিন্তু একটা একটা করে আস্তানা পেয়ে গেল। ঠিক আছে, এদিকে রোজালিন্ড কাদের বাড়ি আছে? ওই যে সিলভিয়াস আর ফিবির বাড়ি। ওদিকে একটা কাণ্ড ঘটেছে, সেটা হচ্ছে সিলভিয়াস যে বাড়ির মালিক অর্থাৎ যে বাড়িটা বিক্রি করেছে, সে ফিবিকে পছন্দ করে, কিন্তু ফিবি সিলভিয়াসকে পছন্দ করে না। ফিবি কাকে পছন্দ করে? গ্যানিমিডকে। গ্যানিমিড কে? রোজালিন্ডের ছদ্মবেশ তো। ফিবি তো জানে না যে রোজালিন্ড ওটা অ্যাকচুয়ালি গ্যানিমিড বলে কেউ নেই, গ্যানিমিড ছেলে না, ও আসলে মেয়ে রোজালিন্ড। তো রোজালিন্ড ওকে বোঝায় তুমি ভুল করছো, তো বোঝে না মোটে। যাই হোক, এই তো গন্ডগোল পেকেছে, একে পছন্দ করছে, ও ওকে পছন্দ করছে, আর গন্ডগোল পাকছে। তো যাই হোক, একদিন রোজালিন্ড আর সিলিয়া বনের মধ্যে ঘুরতে ঘুরতে দেখছে কি বনের সারা গাছের গায়ে গায়ে ওর নাম লেখা, রোজালিন্ড লেখা। বলে কি সব ফাও কাজ করে রেখেছে, খোঁজ লাগাও। তখন একদিন দেখতে পায় যে এই সমস্ত কাণ্ড করছে গাছের গায়ে লাভ সনেট, প্রেমের কবিতা লিখে রেখেছে, রোজালিন্ডের নাম লিখে রেখে দিয়েছে। এদের কার কাজ? বনের মধ্যে কে আছে এইসব কাজ করার জন্য?
ইয়েস, অরল্যান্ডো, ও ছাড়া আর কে করবে? তো একদিন গ্যানিমিড মানে অ্যাকচুয়ালি কে, রোজালিন্ডের সাথে আমাদের অরল্যান্ডোর দেখা হয়েছে। রোজালিন্ড তো দেখে চিনতে পেরে গেছে অরল্যান্ডোকে, কারণ অরল্যান্ডো প্রথমত গলায় ওর দেওয়া সোনার হারটা পরেছিল। ও তো চিনতে পেরে গেছে যে আরে এ তো অরল্যান্ডো। কিন্তু অরল্যান্ডো কিন্তু রোজালিন্ডকে চিনতে পারে না, কারণ রোজালিন্ড তো গ্যানিমিড হয়ে রয়েছে না, ছেলে সেজে রয়েছে। ইভেন সিলিয়াকেও চিনতে পারে না, কারণ সিলিয়াও রূপ বদলে এলিয়েনা হয়ে রয়েছে। তো ওকে জিজ্ঞেস করে, তুমি এরকম কেন করছো? গাছের মধ্যে নাম, এই মেয়েটার নাম লিখে রেখেছো রোজালিন্ড। রোজালিন্ড কে এটা? তখন অরল্যান্ডো বলে যে কে আমি পছন্দ করি, এই এই ব্যাপার, এই মেয়েটা এই সেই তাই। তখন গ্যানিমিড ওকে অ্যাডভাইস করে যে দেখো, তুমি যদি প্রপোজ করতে চাও, তুমি আমার বাড়িতে এসে রোজ রাতে প্র্যাকটিস করতে পারো, আমি তোমায় হেল্প করে দেবো। বোঝো ঠেলা, ও নিজের জন্য নিজেই প্র্যাকটিস করাবে। ভালো কথা। তো রোজ এবার থেকে ওরা দুজন বন্ধু হয়ে গেল, কে? অরল্যান্ডো আর গ্যানিমিড। এবার গ্যানিমিড তো আসলে রোজালিন্ড, তা তো অরল্যান্ডো জানে না। সে যাই হোক, রোজ প্র্যাকটিস করে। এইটা দেখে রোজালিন্ড তো মনে মনে বেশ বেশ মজা পায়, ঠিক আছে। এরকমই একদিন অরল্যান্ডো যখন বনে যাচ্ছে গ্যানিমিড অর্থাৎ রোজালিন্ডের বাড়ি যাওয়ার জন্য, ও দেখে যে একটা রাস্তায় একটা বডি পড়ে আছে, কার একটা দেহ, একটা লোক পড়ে আছে, এবং লোকটার গলায় সাপ জড়ানো। ও গিয়ে ধাওয়া দিতে সাপটা সরে যায়, আর তারপরে দেখে পাশে ঝোপের মধ্যে একটা সিংহী লায়নেস বসে আছে তাক পেতে, ওত পেতে, যে এই বডিটাকে খাবে। যেহেতু মরা বডি ভাবছিল, তাই অ্যাটাক করছিল না, আর সাপটাও ছিল। তো ও যখন লোকটার কাছে যায়, দেখে যে ও বাবা, এই লোকটা তো আর কেউ না, ওর নিজের সেই শয়তান দাদা অলিভার। ও তো প্রথমে ভাবে থাক মরুক তো ব্যাটা, আমায় অনেক শয়তানি করেছে আমার সাথে, এবার ও মরুক, এই বলে ও তো ফার্স্টে ভাবে চলে যাবে। কিন্তু যতই হোক, দাদা, নিজের রক্ত, ভালোবাসা, ওর মধ্যে সেই সহানুভূতি রয়েছে, ও নিষ্ঠুর না অরল্যান্ডো। তাই ও সিংহীটার সাথে লড়াই করে, এবং ওর হাতে তো থাবা ঠাবা বসিয়ে একাকার অবস্থা, গুতোগুতি হুটোপাটিতে অলিভার জেগে যায়। অলিভার দেখে যে ওর ভাই ওর জন্য, ওকে বাঁচানোর জন্য সিংহীর সাথে লড়াই করছে। এটা দেখে অলিভার তৎক্ষণাৎ ভীষণ রিগ্রেট ফিল করে, অনুশোচনা হয় ওর মধ্যে। ও নিজেকে দোষী মনে করে, ও নিজের ভুল বুঝতে পারে, এবং ও পুরো শুধরে যায়। তখন অরল্যান্ডো আর অলিভারের মধ্যে একটা বোঝাপড়া হয়ে যায়, মিল হয়ে যায়, এবং অরল্যান্ডো ওর দাদা অলিভারকে জানায় যে আমার তো গ্যানিমিডের বাড়িতে যাওয়ার কথা ছিল, তুই গিয়ে ওদের একটু খবর দিয়ে দিস যে আমি অসুস্থ, আমার এই হয়েছে। তো অলিভার ওদের বাড়িতে যায়, গিয়ে সিলিয়া, ঠিক আছে, রোজালিন্ডের সামনে সমস্ত ঘটনা বলে যে আমি এরকম পাষাণ নিষ্ঠুর ছিলাম, তারপরে এই হয়েছে, আমি এই করেছিলাম, আজ এখন আমি কতটা অনুশোচনায় ভুগছি। ঠিক আছে, এটা শুনে সিলিয়ার খুব ভালো লাগে যে ছেলেটা অ্যাটলিস্ট নিজের ভুলটা বুঝেছে। ওকে দেখে সিলিয়ার পছন্দ হয়। কাকে দেখে? অরল্যান্ডোর দাদা অলিভারকে দেখে। অলিভারেরও সিলিয়াকে দেখে পছন্দ হয়। আর এদিকে রোজালিন্ড যেই শুনেছে যে অরল্যান্ডো আহত বা অরল্যান্ডোর এই ব্যাপার হয়েছে, ও অজ্ঞান হয়ে পড়ে যায়। তা যাই হোক, বাড়িতে আসে অলিভার। বাড়িতে এসে ভাই অরল্যান্ডোকে জানায় যে দেখ, আমার সিলিয়াকে পছন্দ, আমি বিয়ে করতে চাই। তখন অরল্যান্ডো বলে যে ঠিক আছে, তুই আগে সিলিয়ার কাছে যা, গিয়ে ও দেখ ও তোকে বিয়ে করতে চায় কিনা, পারমিশন নে। তো ওরা দুই ভাই মিলে দুই বোনের কাছে যায়। দুই ভাই কিন্তু এখনো অবধি জানে না দুই বোনের আসল পরিচয়। ওরা ভাবছে গ্যানিমিড আর এলিয়েনা। এদিকে অলিভার সিলিয়াকে বিয়ের প্রস্তাব দেয়, সিলিয়া রাজি হয়ে যায়। এদিকে অরল্যান্ডো রোজালিন্ডের কাছে বলছে যে ইস, আজকে যদি রোজালিন্ড থাকতো তাহলে আমি কালকে দাদার সঙ্গে আমিও বিয়ে করে নিতাম। তখন রোজালিন্ড বলে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কালকে রোজালিন্ডকে জোগাড় করে আনবো। আমার কাকু আমায় জাদু ফাদু শিখিয়েছে, আমি জাদুর দ্বারা রোজালিন্ডকে নিয়ে চলে আসবো। অরল্যান্ডো তো অবাক। পরের দিন বিয়ের অনুষ্ঠানে ডিউক আসে, ওল্ড ডিউক। আসলে রোজালিন্ড ওর বাবাকে জিজ্ঞেস করে ছদ্মবেশে যে আচ্ছা, যদি আপনার মেয়ে অরল্যান্ডোকে বিয়ে করতে চাইতো, বা অরল্যান্ডো যদি আপনার মেয়েকে বিয়ে করতে চায়, আপনি রাজি হবেন? রাজা বলে হ্যাঁ। ডিউক বলে হ্যাঁ, রাজি হবো তো।
সঙ্গে সঙ্গে রোজালিন্ড আর ওর বোন ঘরের মধ্যে চলে যায়, জামা কাপড় ঝপঝপ করে চেঞ্জ করে আসল রূপে চলে আসে রোজালিন্ড আর সিলিয়া হয়ে, এবং বলে ঠিক আছে দিন এবার বিয়ে তাহলে। তো একই দিনে দুজনের অর্থাৎ দুটো কাপলের বিয়ে হয়ে যায়। কার কার? অলিভারের সাথে সিলিয়া আর অরল্যান্ডোর সাথে রোজালিন্ডের। আর এই সময়ে সৈন্য সামন্ত নিয়ে সে আমাদের ভিলেন ডিউক ফ্রেডারিক অর্থাৎ ওল্ড ডিউকের ভাই এসেছিল অ্যাটাক করতে। বাট ওনার বনে ঢোকার পরে এক সাধু বাবার সঙ্গে দেখা হয়ে ওনার অ্যাকচুয়ালি মতিভ্রম হয়ে যায়, মানে উনি ভালো হয়ে যান এবং উনি বনে আসে, দাদার সঙ্গে দেখা করে, দাদাকে বলে দাদা দেখ আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি তোকে সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিচ্ছি। সমস্ত রাজত্ব দাদাকে ফিরিয়ে দিয়ে ও ঠিক করে যে ও ধার্মিক কাজেই নিজের জীবনটা সমর্পণ করবে। এদিকে ডিউক তার রাজ্য ফিরে পেয়ে সমস্ত পরিবার নিয়ে অর্থাৎ সিলিয়া, অলিভার, অরল্যান্ডো, রোজালিন্ড সবাই রাজ্যে ফিরে যায় এবং এইভাবেই পুরো গল্পটার দি হ্যাপি এন্ডিং হয়। তাহলে এই ছিল আজকের পুরো গল্পের এক্সপ্লেনেশন। আমি বাংলাতেই পুরো গল্পটাকে এক্সপ্লেইন করে দিলাম, যদিও আমি লাইন বাই লাইন মানে হয়তো বলিনি, বাট আমি কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ক্যারেক্টার কি হয়েছিল না হয়েছিল যেভাবে খুঁটিয়ে বলেছি। অনেক ক্যারেক্টারের নাম আমি এক্সট্রা বলেছি যেটা কিন্তু গল্পে নেই বাট নাটকে আছে, সেটাও তোমাদের আমি বলে দিয়েছি। তো এটা করলে কি হবে, আজকে তোমরা এই যেভাবে এক্সপ্লেনেশনটা শুনলে পরীক্ষার আগেও যদি একবার এই ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু ভীষণ ইজি হয়ে যাবে যে কোনো এমসিকিউ করা। তবুও সবার যাতে ভালো হয় তার জন্য আমি নেক্সট আরেকটা পুরো লাইন বাই লাইন বঙ্গানুবাদ সহ ভিডিও আনবো। যাদের প্রয়োজন হবে যে হ্যাঁ আমি পাঠ্যটাকে লাইন বাই লাইন বঙ্গানুবাদ হিসেবে পড়বো, তারা সেই ভিডিওটা দেখে নিও। ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে আর কমেন্ট সেকশানে দিয়ে দেবো, জাস্ট চেক ইট আউট। এবং যদি পড়ানোটা ভালো লাগে আজকের তাহলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক দিও। আমার চ্যানেল যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই গল্পটা শুধু একা কেন পড়বে, তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে সবাইকে শেয়ার করে দাও, সবার হেল্প হবে, সবার এই পুরো বিষয়টা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। এছাড়াও এই গল্পটা থেকে বিশেষ ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ যেগুলো পরীক্ষাতে আসার মতো আমি যেগুলো দেব অফলাইন এবং অনলাইন ক্লাসে আমি প্রোভাইড করব। যদি কেউ চাও অফলাইন অথবা অনলাইন ক্লাস জয়েন করতে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।